ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকে, সেই ক্ষেত্রে এটা হলো ভেরিয়েবল ওয়াই আমার মিল আছে, তারপর এটা হচ্ছে b0, ওই যে কনস্ট্যান্ট যে ভ্যালুটা ওয়াই অফ ইন্টারসেকশন যেটা সেটা এখানে। আচ্ছা, এরপর b1 x1 b2 x2 আমার যতগুলা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে এই টার্মগুলো আসলে বাড়তে থাকবে। এইখানে সূত্রটাই দেখাইছে, এখানে আমাকে একটা বাসা বাড়ির অ্যাডভার্টাইজমেন্ট দেখাইছে যে এই হলো প্রাইস সেল, আমার হোল কত সেল হচ্ছে সেখানে প্রাইস আছে এবং অ্যাডভার্টাইজিং একটা কস্ট আছে। অনলাইনে আমাদের সামনে অনেকগুলো পেজের স্পন্সরশিপ আসে, ওগুলো কেন আসে? ওরা কোনো না কোনো সময় টাকা দিয়ে আসলে এরা অ্যাডভার্টাইজ করছে, সেখানে তাদের কিছু খরচ হয়েছে এবং ওরা অ্যাডভার্টাইজ করার কারণে এই পোস্টটা আমার সামনে আসছে। তো আমার সামনে আসার পর দেখা যাচ্ছে আমি বা তুমি এরকম কেউ মানুষ কিনতেছে, তো বিক্রি করার ফলে ওদের একটা প্রফিট হচ্ছে, দুই একটা জামা কাপড় বিক্রি করার ফলে, কিন্তু ওদের অ্যাডভার্টাইজ করার জন্য কিন্তু একটা টাকা খরচ হচ্ছে। তারপর ওদের আউটলেটের কথা যদি চিন্তা করো, দোকান ভাড়া আছে, কারেন্ট বিল আছে, বা কর্মী যাদেরকে রাখা হয়েছে কর্মীদেরও একটা বেতন আছে। সবকিছু মিলায়ে আসলে ওদের নিজেদের কষ্ট হচ্ছে আবার নিজেদের লাভও হচ্ছে। তো কস্ট বিবেচনা করে, সেল বিবেচনা করে, সবকিছু বিবেচনা করে আসলে কি হচ্ছে, ওদের যে নেট প্রফিট আছে পাইসেল, ওইটা হিসাব করা হচ্ছে। তো এইখানে পাইসেলটা হলো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ওয়াই, আর এই যে প্রাইস বলতেছে এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট একটা ভেরিয়েবল, অ্যাডভার্টাইজিংটাও ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আচ্ছা, আর b1 b2 হলো এই যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে তাদের কোএফিশিয়েন্ট, আর b0 হচ্ছে তোমার কনস্ট্যান্ট কোএফিশিয়েন্ট। এগুলো আমরা ম্যাথ দেখছি না, এখানে ওই ম্যাথেরই কিছু কথাবার্তা লেখা আছে, এগুলো আমাদের দরকার নেই, তোমরা চাইলে দেখতে পারো, কিন্তু আমার মনে হয় না এটা পড়ার দরকার আছে। আচ্ছা, আর স্কোয়ার আমরা আলাদা একটা স্লাইডই করছিলাম শুধু আর স্কোয়ারের জন্য। এইখানে সেই আর স্কোয়ার জিনিসটা আবার প্যান প্ল্যানিং করছে। এখন এই যে আর স্কোয়ার যে দিছে, এখন ওরা বলতেছে কি সামনে একটা টার্ম পাবো অ্যাডজাস্টেড। তুমি ধরো মিডে কম মার্কস পাইছো, মিডে তুলনামূলক কম মার্কস পাইছো, সেই ক্ষেত্রে তোমাকে এ প্লাস পেতে হলে কুইজে ভালো করতে হবে, সামনে যে কুইজগুলো আছে সেগুলো ভালো করতে হবে, সেই সাথে ফাইনালে পরীক্ষাটা ভালোভাবে দিতে হবে। তো তোমার একটা এক্সট্রা প্রেশার আছে, তোমার কি হচ্ছে এ প্লাসের জন্য তুমি মার্কস অ্যাডজাস্ট করতে চাচ্ছ, মিডে যেহেতু কম হয়ে গেছে সামনে দুইটা তোমাকে বাড়ায় অ্যাডজাস্ট করতে হবে। কিন্তু যার মিডে মার্কসটা ভালো আছে, ধরো 23-24 এরকম আছে, তার কিন্তু এ প্লাস পাওয়ার জন্য ফাইনাল বা কুইজে এক্সট্রা প্রেশার নেওয়ার দরকার নেই। তো তার অ্যাডজাস্টমেন্টের ইয়েটা আসতেছে না, টার্মটা আসতেছে না, তোমার ক্ষেত্রে অ্যাডজাস্টমেন্টটা আসতেছে, কারণ তুমি এক জায়গাতে অলরেডি একটু কম পেয়ে গেছো। তো এই আর স্কয়ার ভ্যালু তো আছে, এখন যখন একটা টার্ম আসবে অ্যাডজাস্টেড কোএফিসিয়েন্ট অফ ডিটারমিনেশন, অ্যাডজাস্ট করা মানে ও করতেছে কি যে ফুললি যেটা ছিল সেখান থেকে মাইনাস করবে। কত থেকে মাইনাস করবে? 1 থেকে। দেখো 1 থেকে মাইনাস করবে। 1 থেকে কেন মাইনাস করছে? আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম যে আর স্কয়ারের ভ্যালু 0 থেকে 1 এর মধ্যে থাকে, 0 থেকে 1 এর মধ্যে থাকে, আর যদি পার্সেন্টেজ হিসাব করি সেক্ষেত্রে 0 থেকে 100% এর মধ্যে থাকে। তো এখানে 0 থেকে 1 ধরে নিয়ে 1 থেকে মাইনাস করা হচ্ছে, আর কিছু না। এই সূত্রগুলো আমাদের দরকারি না খুব একটা, এক্সেলে সলভ করে দেখাই দিছে, এগুলো আমাদের দরকারি না। আর এগুলা কিন্তু আর স্কয়ারের যে স্লাইড ছিল ওখানে অলরেডি এই জিনিসগুলো ছিল, এগুলো সব আর স্কয়ারের স্লাইডে ছিল, ডুপ্লিকেট ভাবে এই স্লাইডে আবার এগুলো পড়ে গেছে। তো এখানে নতুন আর কিছু নাই। এখন আমরা যাই কিসে, সুপারভাইজড লার্নিং এ। সুপারভাইজড লার্নিং এ এখানে অ্যাক্টিভেশন ফাংশনগুলো আমরা ভালোভাবেই দেখছি, কিভাবে কাজ করে সেগুলোও দেখছি। সুপারভাইজড লার্নিং এ আমি বহুবার বলছি যে একজন তোমাকে গাইড করবে, সে টিচার হতে পারে, বা কোনো একটা ওয়েবসাইট হতে পারে, বা কোনো একটা ইনস্টিটিউশন হতে পারে, বা কোনো একটা গ্রুপ অফ পিপল হতে পারে, কেউ না কেউ তোমাকে ইনস্ট্রাক্ট করবে বা গাইড করবে, সেটাই হচ্ছে সুপারভাইজড লার্নিং। এইখানে তুমি যখন ক্লাস করতে আসো, তুমি যদি ক্লাসে এসি থাকে, ফ্যান থাকে, তুমি শান্তি মতো বসতে পারো, মাথাটা ঠান্ডা রেখে তুমি ক্লাসে মনোযোগ দিতে পারো। আর তোমার ধরো কারেন্ট নাই, ফ্যান নাই, এসি নাই, কিছু নাই, গরমে জানলা দরজা সবকিছু লাগানো, গ্লাসগুলো সবই লাগানো, দরজাটাও লক করা, সেই ক্ষেত্রে গরমে এতগুলা মানুষ, তুমি ওর মধ্যে মানে খুবই অবস্থা তোমার, তুমি মন দিয়ে তখন পড়াটাও করতে পারবা না, ঠিক আছে? এখানে টিচার তোমাকে যেটা বলবে বা যেটা শেখাবে তুমি সেটা মানে ভালো মতো মন মতো শিখতে পারবো না, কনসেন্ট্রেট করতে পারবো না। এরপর হলো লার্নিং সিস্টেম। আচ্ছা, লার্নিং সিস্টেম একটা বড় ফ্যাক্টর, সেটা হলো আমি যখন তোমাকে বোর্ডে লিখে লিখে ম্যাথগুলা করাই, তখন তোমরা ওটা দেখে দেখে খাতায় লেখো, সেই সাথে বুঝো, আমি স্টেপ বাই স্টেপ বুঝাই বুঝাই করাই, তারপর তোমরা ওটা খাতায় লেখো। বাট এমন যদি হতো আমি একটা ম্যাথ শুধু মুখে মুখে বলে গেছি, বোর্ডে আমি কলম ছোঁয়াইনি, হ্যাঁ, বোর্ডে আমি কলমটা ছোঁয়াইনি, আমি শুধু ম্যাথ মুখে মুখে বলছি, সেক্ষেত্রে লার্নিং সিস্টেমটা তোমার জন্য কি হলো না, কি বলে অনুকূল হলো না, তোমার জন্য লার্নিং সিস্টেমটা কি হলো না, ফেভারেবল হলো না। সেক্ষেত্রে তোমার কি হচ্ছে, লার্নিংটা, তোমার যে সুপারভাইজড লার্নিং, ওই লার্নিংটা কিন্তু তোমার হ্যারাস হচ্ছে। তো এগুলো হচ্ছে তোমার ইনপুট হিসেবে আসতেছে। এখন জিনিসটা হচ্ছে কি, আমি যে তোমাকে পড়াচ্ছি,
আমার কিন্তু নিজেরও পড়াটা বাসায় পড়তে হয়। তোমাকে যে আমি 1.5 ঘন্টা গিয়ে লেকচার দিচ্ছি, দেখা যাচ্ছে ওই টপিকগুলো আমাকে বাসায় 2 ঘন্টা 3 ঘন্টা টাইম ওয়েস্ট করে পড়তে হচ্ছে, প্রিপারেশন নিতে হচ্ছে। কারণ কি, আমি 100% জানি না, আমি যতটুকু জানি এর সাথে আমি আবার নতুন করে জেনে তোমাদের জানানোর চেষ্টা করি। এবং একই সাথে এই যে লার্নিং সিস্টেম, যেটা লার্নিং সিস্টেমের সাথে কোনো একটা ওয়েবসাইট হতে পারে, বই হতে পারে। ওয়েবসাইট যদি হয়, ওয়েবসাইটে বিভিন্ন ইনফরমেশন থাকে এবং ওরা ডে বাই ডে এটা আপডেট করে। দেখা যায় 1 সপ্তাহ বা 15 দিন পর পর ওই জিনিসটা করে আপডেট করে টপিকটাকে। আচ্ছা, আর বইয়ের কথা যদি আসি, একজন রাইটার একটা বই দেখা যাচ্ছে 1 বছর 2 বছর 5 বছর 7 বছর সময় নিয়েও লেখেন, এবং একই সাথে উনি কিন্তু বইয়ের পেছনে এটাও লিখে দেন যে এটা আমার 100% অ্যাকুরেট না, এই লিমিটেশন আমার বইয়ের আছে। তো লার্নিং সিস্টেমেরও কিছু এরর থাকতে পারে। আচ্ছা, আমি যে পড়াচ্ছি, আমার পড়াতে পড়াতে অনেক সময় দেখা যায় আমি এক্স কে ওয়াই বলি, ওয়াই কে এক্স বলি, বা ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট নিয়েও আমি অনেক সময় আমার মিস্টেকেনলি আমার কিছু ওয়ার্ড ভুল হয়ে যায়, বা আমি ধরো কিছুটা জানি না, সেটা তো আমার ভুল হয়ে যায়। সো ইরার কিন্তু টিচারেরও থাকবে, লার্নিং সিস্টেমেরও থাকবে। তবে এই ইরারটাকে আমরা কি করি, একটু কম ধরে নিই। যেহেতু আমি যেহেতু একটু বেশি সময় ধরে টপিকটা স্টাডি করছি, তার মানে আমার ইরার হওয়ার সম্ভাবনা কম। বইটা যেহেতু উনি অনেক বছর ধরে পড়তেছেন, সে সাথে রিভিউয়ার টিম আছে যারা রিভিউ করে, ওদের আলাদা টাকা দিয়ে পে করতে হয়। ওই টিমগুলা কি করে, উনি বইটা লিখে দিল, তখন ওরা ওই বইটা নিজেরা আবার রিভিউ করে যে ঠিক ভুল আছে কিনা, বা কোথায় আপডেট করতে হবে, এই জিনিসগুলো ওরা দেখে। তো এখানেও তার কিছু পে করতে হয়, তারপরেও কিছু ইরার থেকে যায়। এটা বলছে যে কোনো কিছু আসলে ইরারের বাইরে না, সুপারভাইজ লার্নিং এও একটা ইরার থাকে, এবং ওভারঅল ওয়ার্কিং আর্কিটেকচারটা এইরকম সুপারভাইজ লার্নিং। এইগুলা আসলে বাংলা কথাবার্তা এখানে লিখে দিচ্ছে, আপাতত বাংলা কথায় যাব না। তোমাদের প্রেজেন্টেশনে মনে হয় টপিকগুলো অ্যাসাইন করা হয়েছে, তো সেক্ষেত্রে তোমরা এখান থেকে হেল্প নিতে পারো, খুব ইজিলি জিনিসগুলো লেখা আছে। এখন আসি ডাটা মাইনিং। তোমার সিলেবাসের লাস্টে ডাটা মাইনিং নামে একটা জিনিস লেখা আছে, কনসেপ্ট অফ ডাটা মাইনিং। তো ডাটা মাইনিং জিনিসটা কি, এটা ডাটা সায়েন্সের সাথে খুব ভালোভাবে জড়িত। ডাটা সায়েন্স হলো লাখ লাখ কোটি কোটি ডাটা নিয়ে তোমার প্রবলেমগুলো সলভ করা। স্ট্যাটে তুমি যতগুলো ডাটা নিয়ে প্রবলেম সলভ করছিলা, ডাটা সায়েন্সে তার চেয়েও বেশি ডাটা নিয়ে প্রবলেম সলভ করতে হবে। তবে সেটা ম্যাথমেটিক্সে না, সেটা প্রোগ্রামিং এর বেসিসে তোমাকে প্রবলেমটা সলভ করতে হবে। সেখানে ম্যাথটাও থাকবে, প্রোগ্রামিংটাও সাথে থাকবে। বাট স্ট্যাটিস্টিক্স যখন তোমরা কোর্স করছিলা, সেখানে শুধুমাত্র ম্যাথ ছিল। এটাই হলো ব্যাপার। তোমার এই ডাটা মাইনিংটাকে, ডাটা মাইনিং মানে হলো তোমাকে যখন আমি বলে দিই, আমি না, যখন তোমাকে যে কিছু রেস্ট্রিক্টেড এরিয়া, তোমার ইউনিভার্সিটিতে কিছু রেস্ট্রিক্টেড এরিয়া আছে, ওই জায়গাটাতে যাওয়া যাবে না। যেমন যে ফায়ার টায়ার বা ব্যাটারি ট্যাটারি যে জিনিসগুলো আছে, ওই ঘরগুলো তোমাদের আমাদের জন্য রেস্ট্রিক্টেড। শুধুমাত্র কর্মচারীরা বা কর্মকর্তারা যখন প্রয়োজন হয় তখন ওখানে যেতে পারে, বাকিদের জন্য এটা রেস্ট্রিক্টেড। তো আমার আমার কিন্তু পার্সোনালি কিউরিওসিটি আছে যে ওর ভেতরে আসলে কি আছে, কেন আমাকে যেতে বারণ করছে। তোমাদের আছে কিনা জানি না। এই যে আমার কিউরিওসিটি, আমি ওদিকে যখন যাই তখন আমার অজান্তেই চোখটা আমার ওইদিকে চলে যায়। আমি চাই যে আমি ওদিকে চোখ দিব না, বাট অজান্তেই আমার চোখটা চলে যায় আনঅ্যাওয়ারলি, যে ওইখানে কি আছে আমি একটু দেখতে চাই। ঠিক আছে, আমার মন বলে যে দেখতে হবে না, আমি নিজেকে বোঝাই যে দেখতে হবে না, বাট আমার মনটা অলরেডি চোখটা ওইদিকে পাঠিয়ে দেয়। তো এই ডাটা মাইনিং জিনিসটা এমন এক্সট্রাকশন অফ, আমি জিনিসটাকে কি করতে চাচ্ছি, এক্সট্রাক্ট করতে চাচ্ছি জিনিস কি আছে। আচ্ছা, আমাকে যেহেতু যেতে বারণ করা হয়েছে, রেস্ট্রিক্টেড, সো এইটা আমার কাছে আপাতত ইন্টারেস্টিং। ভেতরে কি আছে না আছে আমি জানি না, বাট আমার কাছে ইন্টারেস্টিং মনে হচ্ছে। এরপর কি বলছে দেখো, নন ট্রিভিয়াল, ইমপ্লিসিট, প্রিভিয়াসলি আননোন। হ্যাঁ, আমার কাছে দেখা যাচ্ছে ওই জিনিসগুলো নোনও হতে পারে বা আননোনও হতে পারে, পোটেনশিয়ালি ইউজফুলও হতে পারে। এটা বিষয় না। কি বলছে, ইনফরমেশনের প্যাটার্নস, যে আমাকে ওইখানে হিডেন যে প্যাটার্নটা আছে, হিডেন, ওইখানে কিন্তু ওগুলা লুকানো রয়েছে। হিডেন প্যাটার্ন গুলো আমি কি করতে চাই, এক্সট্রাক্ট করতে চাই, এবং সেগুলো আমার কাছে ইন্টারেস্টিং। এবং এখানে আরেকটা কন্ডিশন আছে, সেটা হচ্ছে লার্জ ডাটাবেস, বিগ অ্যামাউন্ট অফ ডাটা আর লার্জ ডাটাবেস, দুইটাই সেম। ডাটা সায়েন্সে তোমাকে যখন আমি কেএনএন পড়াই বা লিনিয়ার রিগ্রেশন পড়াই, আমি 3টা বা 4টা ডাটা দিই। বাট অ্যাকচুয়ালি অ্যালগরিদম গুলো 3টা 4টা ডাটা নিয়ে কাজ করে না। অ্যালগরিদমটা বানানো হয়েছে লাখ লাখ কোটি কোটি ডাটা নিয়ে কাজ করার জন্য। খাতা কলমে আমাদের এত পড়া সম্ভব না, যেন আমরা করি না। এইখানে আপাতত আমরা আর কিছু দেখবো না, এইখানে জিনিসটা দেখবো, ডাটা মাইনিং ইন্টারলি হয় আসলে কিভাবে। আমার কাছে তোমাদের সেকশনের অ্যাটেন্ডেন্সের খাতা আছে, অ্যাটেন্ডেন্সের একটা শীট আছে, অন্য সেকশনেরও অ্যাটেন্ডেন্সের একটা শীট আছে। সেই সাথে আরো ধরো 2-3টা সেকশনের ক্লাস অন্য একটা ম্যাম নেন, তার কাছেও দেখা যাচ্ছে ওই সেকশনটার খাতা আছে। আমার কাছে আমার এই 2টা সেকশন বাদে বাকি কোনো সেকশনের খাতা নাই, ওনার কাছেও কিন্তু নাই। এখন ওনার গুলাই আছে, বাকিগুলো নেই। এখন ধরো কি, তোমার ব্যাচে একজন কেউ ক্লাসও করছে না, আবার কুইজও দিচ্ছে না, সেক্ষেত্রে আর এই যে প্রেজেন্টেশনের জন্য আমি টপিক অ্যাসাইন করছি, সেক্ষেত্রে দেখা গেল কি আমি 50 জনের জন্য টপিক অ্যাসাইন করছি, বাট আমার কাছে ভিডিও আসছে 48টা।
তখন আমি সিয়ারকে নক দিয়ে বললাম যে 2টা ভিডিও তো আসে না, ওদেরকে পাঠিয়ে দেবো। তখন সিআরও খোঁজাখুঁজি শুরু করে দিল যে কোন 2জন ডিশ নিয়ে তারা ভিডিও দিয়েতে, কোন 2জন ডিশ নিয়ে আইডি চাইছে। তো আমি যদি এমন করতাম যে তোমাদের কাছে আগে থেকে জেনে নিতাম যে কে কে তোমাদের ব্যাচে সেমিস্টারে কন্টিনিউ করছে না, তখন তোমরা আমাকে ধরো 2টা বা একটা রোল দিতা, সেই রোলটা আমি কি করতাম, আমার যে খাতা আছে আইডিতে, ওই আইডিটা আমি কেটে রাখতাম। কেটে রাখলে আমি যখন প্রেজেন্টেশন টপিক অ্যাসাইন করছি তখন আমি 48 বা 39 জনের জন্য অ্যাসাইন করতাম। ওই একজনের জন্য আমার খাটনিটা করা লাগতো না। আচ্ছা, এখন আসুন ইন্টিগ্রেশন ওয়ার্ডটা কেন ইউজ করছে। আমার কাছে একজন মিসিং, একজন করবে না, অন্য একজন টিচারের কাছে একজন রিটেক দিবে বা করবে না। এই যে 2জন আমাদের আলাদা আলাদা খাতা আছে, বাট এটা কিন্তু ডিপার্টমেন্টের হেডের কাছে সবগুলা কম্বাইন যায়, এটাকে বলা হচ্ছে ইন্টিগ্রেশন। আর এই যে আমার কাছে বা ম্যামের কাছে যে ইন্ডিভিজুয়াল সেকশনের ইনফরমেশনগুলো আছে এগুলোকে বলা হচ্ছে ডাটাবেস। এখন দেখো ডাটা ওয়্যার হাউস, ডিপার্টমেন্ট হেডের কাছে সবগুলো সেকশনের কি আছে, ইনফরমেশন আছে, এবং কতজন মিস করতেছে সেই ইনফরমেশনও আছে, ডিটেলস ইনফরমেশন আছে, এটাকে বলা হচ্ছে ডাটা ওয়্যার হাউস। এটা ব্রডলি ক্যাটাগরি, তার এগুলো হচ্ছে স্মলার ক্যাটাগরি, ইন্ডিভিজুয়াল। এখন আসুক টাস্ক রিলেভেন্ট ডাটা, যারা মিসিং অলরেডি তোমার সেমিস্টারের ফি ধরো পে করেনি, বা আমার এখান থেকে আমি নাম কেটে দিচ্ছি, ওরা বলে দিচ্ছি আমি কন্টিনিউ করবো না, ওরা কি করবে, ওরা বাদ যাবে। ফাইনালে শুধুমাত্র তোমরাই কাউন্ট হবে, তোমরা তখন টাস্ক রিলেভেন্ট ডাটা হয়ে যাবে। ঠিক আছে, এরপর বলছে ডাটা মাইনিং, এখানে একটা ওয়ার্ড মিসিং, সেটা হচ্ছে ডাটা মাইনিং অ্যালগোরিদম। তোমার এখন মনে হয় দেখা যাচ্ছে। তো দেখো আমরা ডাটা মাইনিং অ্যালগরিদম পর্যন্ত গেছিলাম। তোমার থার্ড ইয়ারে এটা লাস্ট সেমিস্টার, তুমি এখন ইয়ে করতেছো, তো তোমার থার্ড ইয়ার লাস্ট সেমিস্টার, তোমাকে একটা ফাইনাল এক্সামের জন্য বসানো হবে। ফাইনাল এক্সামে তোমাকে কেন বসানো হবে, তুমি থার্ড ইয়ার পর্যন্ত কমপ্লিট করছো কিনা, এই নলেজগুলো তুমি বিয়ার করতে পারছো কিনা। ফোর্থ ইয়ারে তো তোমার প্রেশার আরো বাড়বে। তুমি যদি এই থার্ড ইয়ারের পরীক্ষাগুলোতে ফেল করো, তার মানে বুঝতে হবে যে হ্যাঁ তোমার ওই ফোর্থ ইয়ারের পড়াগুলো নেওয়ার মতো ক্যাপাবিলিটি নাই। সেই ক্ষেত্রে তোমাকে কি করবে, আবার থার্ড ইয়ারে ব্যাক রেখে পড়াশোনা করাবে। ঠিক আছে, এই যে ডাটা মাইনিং অ্যালগরিদম, এই অ্যালগরিদম গুলোর মধ্যে কি আছে, কুইজ আছে। আমি যে কুইজ তোমার নিচ্ছি বা মিড যে পরীক্ষা নিচ্ছি, এগুলোর মাধ্যমে তোমাকে আমি ইভ্যালুয়েট করতেছি যে তুমি আসলে এই জিনিসগুলো ক্যাপচার করতে পারছো কিনা, তুমি সামনেগুলো আসলে ইয়ে করতে পারবে কিনা। তো এইখানে ডাটা মাইনিং অ্যালগরিদম হিসেবে আমার এই যে পরীক্ষা যে ক্যাটাগরিগুলো আছে বা অ্যাসাইনমেন্ট প্রেজেন্টেশন আছে এগুলো ইয়ে হচ্ছে। তো এখন বলতেছে প্যাটার্ন ইভ্যালুয়েশন, তুমি পরীক্ষা দিয়ে চলে গেছো বাসায়, তোমার কাজ শেষ, কিন্তু ওই খাতা আমাকে দেখতে হচ্ছে, ইভ্যালুয়েট করতে হচ্ছে, তারপর তোমার বেস্ট এভারেজ এগুলা অ্যাসাইন করতে হচ্ছে, তারপর আবার ওই খাতাটাকে আমার আমার গ্রেড করতে হচ্ছে, গ্রেড করার পর একটা রেজাল্ট ওভারঅল পাবলিশ করতে হচ্ছে। দেখা যাচ্ছে ওই রেজাল্টে কেউ পাস, কারো সিজি 3.9, কারো সিজি 2.7, কারো সিজি আবার 3.3, আবার কেউ ফেলই করতেছে। তাহলে এইটা হলো ইভ্যালুয়েশন করা হচ্ছে যে ফাইনালি ও কোন স্টেজে যেতে পারছে। যারা পাস করবে ওরা ওই যে ফাইনাল ইয়ারে যেতে পারবে ফোর্থ ইয়ারে, আর যারা পাস করবে না তাদের আবার কি করতে হবে, এইখানে ব্যাক এসে এই জিনিসটা ফিল আপ করতে হবে। এই যে এইটা এই আরো দিয়ে আসলে এটাই বোঝাতে চাইছে, ব্যাক ট্র্যাকিং বোঝাতে চাইছে যে ও যদি থার্ড ইয়ার পরীক্ষায় ফেল করে, যদি পাস করতে না পারে, সেক্ষেত্রে ও আবার ব্যাক এসে কি করবে, এখানে চলে আসবে। অথবা ধরো ওর অবস্থা খুবই নাজুক, আমাদের এখানে মনে হয় সেই সিস্টেমটা নেই, সেটা হলো ওকে আবার ডিরেক্টলি সেকেন্ড ইয়ারে পাঠায়, সেকেন্ড ইয়ার পরে আনা। ঠিক আছে, অনেক বছর আগে আমি শুনছিলাম এই সিস্টেমটা আছে, বাট এখন আমি কোথাও দেখিনি। তো কি করে, আমাদের ফেল করলে ওই থার্ড ইয়ারেই আবার নামাই দেয়, তুমি যদি পরীক্ষায় ফেল করো তোমার থার্ড ইয়ারে এই সেমিস্টারটা আবার করতে হবে। বাট এরকমও আমি শুনছি আগে, অনেকদিন আগে, অনেক বছর আগে, 9-10 বছর আগের কোন একটা ইসে শুনছিলাম যে যদি ফেল করে তাহলে ফোর্থ ইয়ার থেকে ডিরেক্টলি সেকেন্ড ইয়ার আবার পাঠিয়ে দেয়।
যদি সবগুলাই ফেল করে, একটাও পাস করতে পারেনি, সেক্ষেত্রে তাকে থার্ড ইয়ারে না পাঠায় আবার সেকেন্ড ইয়ারে পাঠায়। সেকেন্ড ইয়ারে তার নলেজ আবার স্ট্রং করে তারপর থার্ড ইয়ারে গিয়ে তারপর ফোর্থ ইয়ারে যেতে হবে, এরকম অবস্থা। তো এইখানে এই জিনিসগুলোর ডিসক্রিপশন দেওয়া আছে, আমাদের এই ডিসক্রিপশনটা আপাতত লাগছে না, পরীক্ষার জন্য এটা লাগছে না। এখন আসি বায়াস ভ্যারিয়েন্স। বায়াস ভ্যারিয়েন্স কি জিনিস, তার আগে আমাদের দেখতে হবে আন্ডার ফিটিং, ওভার ফিটিং। এগুলো আমি পড়াচ্ছি, প্রেজেন্টেশনের টপিকগুলো আমি দিছি, তো আমি যদি একটু ইজি ওয়ার্ডে বোঝাই দিই তোমাদের জন্যই হেল্প হবে। আন্ডার ফিটিং মানে হচ্ছে ফাইনাল সিলেবাসে ইনক্লুডেড, ফাইনাল সিলেবাসে আছে বাট সাজেশনের মধ্যে এটা নেই। আমি যেগুলো পড়াচ্ছি এর সবগুলাই ফাইনাল সিলেবাসে আছে। তুমি মনে হয় সেদিন কেউ একজন আমাকে বলছিল যে ফাইনাল সিলেবাস তো অনেক বাকি, তো যে জিনিসগুলো বাকি সেগুলো আমি দেখাই দিচ্ছি এবং সে সাথে বলেও দিচ্ছি যে ইম্পর্টেন্ট কিনা। ম্যাম আমাদের সিলেবাসটাই ক্লিয়ার না ম্যাম, অনেকগুলো স্লাইড দেখতেছি গ্রুপে, মানে কিছু বুঝতেছি না যে আসলে কোনগুলো পড়তে হবে বা কোনগুলো আছে স্লাইডে, একটু ম্যাম। জি, আমি সেটাই তো দেখাচ্ছি, আমি প্রত্যেকটা স্লাইডে বের করে করে দেখাচ্ছি, ভেতরে কি আছে সেটাও জানাচ্ছি এবং একই সাথে বলে দিচ্ছি ইম্পর্টেন্ট না। এখন পর্যন্ত যেগুলো পড়াইছি এই শুরু থেকে, মানে এই অনলাইন ক্লাসে আজকে একটাও ফাইনাল পরীক্ষার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট না, কিন্তু জানার জন্য পড়তে হবে, প্রেজেন্টেশনের জন্য পড়তে হবে, অ্যাসাইনমেন্টের জন্য পড়তে হবে, ঠিক আছে? ইম্পর্টেন্ট সামনে আসছে। ফাইনালের জন্য ম্যাম কোন কোন স্লাইডগুলো পড়তে হবে ম্যাম, ওগুলো একটু যদি কাইন্ডলি দিয়ে দিতেন। কালকে রাতে দিব, কালকে রাতের আগে দিয়ে দেবো, 10টা-11টার আগে দিয়ে দেবো। আমি অলরেডি শুরু করছি কাজ, বুঝছো? একটা আমি কালকে রাতের মধ্যে। আর কোশ্চেন টাইপও একটু ডেমো কোশ্চেন টাইপ দিয়ে দিব, যে ফাইনাল আসলে কেমন, শুধু টপিক বললে তো হবে না, টপিক থেকে কেমন কোশ্চেন আসবে সেটা একটু দেখাইতে হবে। ওগুলা রেডি করতেছি, কালকে রাতের মধ্যে ইনশাআল্লাহ দিয়ে দিব। এখন দেখো আন্ডার ফিটিং, ওভার ফিটিং, এটা তোমার প্রেজেন্টেশনে লাগবে এবং তোমার সামনে ফোর্থ ইয়ারে কাজে লাগবে। পরীক্ষার জন্য এটা মনে হয় না কাজে লাগবে। এখন দেখো এখানে লেখা আছে সুন্দর করে, সেটা হচ্ছে আন্ডার ফিটিং কি জিনিস। ধরো এই যে তোমরা ক্লাসে তোমাদের সেকশনে ম্যাক্সিমামই সব ফাঁকিবাজ, খালি কথা বলে, আমার চুপ করাতে জান শেষ হয়ে যায়। প্রথমত কেউ আসে না টাইম মতো, আসে 9টা, 9টা 20, 9টা 40, আর তারপর আবার কথা বলে, মনোযোগ দেয় না, মোবাইল চাপে, এই করে সেই করে, সিয়ার সামনে বসে খালি মোবাইলই চাপতে থাকে 1 ঘন্টা ধরে। আচ্ছা, এখন জিনিসটা হলো তোমরা ক্লাসে মনোযোগ দাও না, সেই সাথে পরীক্ষায় যখন আমি কোশ্চেন দিই সেখানে আনসার করতে পারো না, এরপর এসে ম্যাম আমার তো মিডে কম হয়ে গেছে, এখানে হয়ে গেছে, একটু বাড়াই দেন। তার কোশ্চেনে কিন্তু আমার মার্কস বাড়ানোর জায়গা নেই, যতটা পারছি দিছি, এরপরও সে বলতেছে যে বাড়াই দেন। এইটা হলো আন্ডার ফিটিং। তুমি ক্লাসটাও মনোযোগ দিয়ে করছো না, সেই সাথে ফাইনালের কোশ্চেনটাও আনসার করতে পারছো না, এটা হলো আন্ডার ফিটিং, ঠিক আছে? আমি যে ক্লাসে পড়াচ্ছি এটা হলো ট্রেনিং ডাটা, এটা হলো ট্রেনিং ডাটা। আর আমি যে কোশ্চেনের এক্সামে যে কোশ্চেনটা দিচ্ছি কুইজে বা ফাইনালে, এটা হলো টেস্টিং ডাটা। তুমি ক্লাসে তো মনোযোগ দিয়ে করছোই না, কালকে আমার ক্যালকুলেশনে ভুল হয়েছে তোমরা কেউই চেক করে দেখোনি। আচ্ছা, তারপর কি হয়েছে, এটা যদি আমি পরীক্ষায় দিই সেক্ষেত্রে দেখা যাচ্ছে অনেকেই আনসার করতে পারবে না, কারণ ক্লাসে মন দেয়নি। এটা হচ্ছে আন্ডার ফিটিং। এখন আন্ডার ফিটিং এ দেখো সুন্দর করে মেইনলি যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে poor accuracy on both training and testing data. এখানে বলছে দেখো বোথ পোর অ্যাকুরেসি কোথায়, ট্রেনিং এবং টেস্টিং দুটাতেই তার অবস্থা খারাপ। এমন না যে সে শুধু ক্লাস মানে পরীক্ষায় ভালো করছে ক্লাস করছে না, এটা নিয়ে সমস্যা নেই, তার দুইটাতেই অবস্থা খারাপ। এখানে কিছু কারণ বলে দিয়েছে যে কেন হইতে পারে জিনিসটা। ধরো আমি সিম্পল লিনিয়ার রিগ্রেশন করাইছিলাম ওই পর্যন্ত শেষ, আমি তোমাকে মাল্টিপল লিনিয়ার রিগ্রেশনটা করাইনি ক্লাসে, কিন্তু আমি পরীক্ষায় ওইটা দিছি। সেক্ষেত্রে কি হচ্ছে, আমার এই যে এই 1 নম্বর ক্যাটাগরিতে আমার মানে অপরাধটা পড়তেছে যে আমি সিম্পলটা করাইছি, কমপ্লেক্সটা আমি তোমাদের করাইনি, ঠিক আছে? এরকম কিছু কারণ আছে, এগুলো তোমরা পড়বা, এখন আমি এক্সপ্লেন করবো না। মোট কথা আন্ডার ফিটিং বলতে বোঝায় তুমি ট্রেনিং ডাটাতেও ভালো করছো না, আবার টেস্টিংও ভালো করছো না। এখন আসো ওভার ফিটিং। ওভার ফিটিং জিনিসটা হলো আলাদা। সেটা কি, আমরা এইচএসসি পর্যন্ত একটা ক্যাটাগরিতে পড়াশোনা করি, সেটা কেমন, বই পড়ি, গাইড পড়ি, প্রাইভেট পড়ি, সেই সাথে টেস্ট পেপার কিনি, পরীক্ষার 3-4 মাস আগে টেস্ট পেপার কিনে ওটা সলভ করি। কাইন্ড অফ একই কোশ্চেন, একই টপিক বারবার ঘুরে ঘুরে আসে, আমরা 2 বছর ধরে ওটাই পড়তে থাকি। এর জন্য পরীক্ষা আসলে আমরা ভালো মার্কস পাই, কিন্তু যখন আমরা ওটা শেষ করে এসে বিএসসি তে ভর্তি হলাম, সিএসসি তে ভর্তি আসার পর দেখলাম কি এখানে অনেক কিছু যা আমি বুঝি না, পড়ি না, আগে কোনোদিন দেখিনি। কেন এই অথসাগরে পড়লাম, কারণ হলো আমি একটু আগে শুধুমাত্র ওই ট্রেনিং ডাটার মধ্যে একটা কম্প্যাক্ট সিলেবাসের মধ্যে ছিলাম। এরপর এসে দেখলাম কি আমার সিলেবাসটা হিউজ, আনকমন জিনিস যে আছে, আনকমন জিনিসটা পাওয়া যায় সেটাই আমি জানি না, কারণ আমি আগে কখনো গুগল করে পড়িনি বা এআই থেকে পড়িনি বা ভিডিও দেখে পড়িনি বা 4-5টা লেখকের বইও আমি পড়িনি, একটা লেখক বা 2টা লেখকের বই পড়ছি।
সেক্ষেত্রে এটাকে আমি ওভারফিটিং বলতে পারি। কেন? কারণ আমাকে ট্রেনিং যেটার উপর দেওয়া হচ্ছে আমি সেটা খুব ভালো করছি, কিন্তু টেস্টটার ক্ষেত্রে আমি ভালো করছি না। ক্লাসে মনোযোগ দেয়, আমি দেখি যে ও খুব মনোযোগ দিয়ে ক্লাস করতেছে, কোশ্চেন করলে দেখা যাচ্ছে উত্তর দিচ্ছে, কিন্তু পরীক্ষায় এই কুইজে সে মার্কস কম পাইছে। কেন? কারণ ও ক্লাসের ওই ওই জিনিসটাই শুধুমাত্র দেখছে, কিন্তু আননোন একটা কোশ্চেন আসে কিভাবে আনসার করতে হবে ও অ্যাকচুয়ালি ওটা বোঝে না, এর জন্য কি হয়েছে ও আনসার করতে পারেনি। সো ওভারফিটিং কখন হচ্ছে? যখন হাই অ্যাকুরেসি অন ট্রেনিং ডাটাতে অ্যাকুরেসি ভালো, ঠিক আছে, খুব ভালো করছে, সে বুঝছে, আনসার করছে। বাট যখন একটা আননোন বা টেস্ট ডাটা পরীক্ষার হলে, যখন একটা আমি তো হুবহু বোর্ডে যেটা করাইছি ওটা পরীক্ষার হলে দেয়নি, আমি চেঞ্জ করে দিয়েছি, সেক্ষেত্রে কি হয়েছে? ও সলভ করতে পারেনি। এখন এইখানে কিছু ডায়াগ্রাম দিয়ে দিছে, এই ডায়াগ্রামগুলো এখন আমাদের আলোচনা করব না, এখন আসি বায়াসনেস। এই টার্মটা লাগবে, বায়াসনেস কি জিনিস? ধরো তোমার সাথে একজন ফ্যাকাল্টির গন্ডগোল লাগছে, তাকে আমি কোনোদিন দেখিনি, পার্সোনালি পরিচয় নেই, তাকে আমি চিনিও না, এখন আমাকে হেড পাঠাইছে যে যান আপনি স্টুডেন্ট আর টিচারের মধ্যে একটু মধ্যস্থতা করে দিয়ে আসেন। এখন একটা অলিখিত সত্য হলো, আমি ধরো গিয়ে আমি টিচারেরই পক্ষ নিব, আমার মাইন্ডে সেট হয়েছে উনি তো ফ্যাকাল্টি, আমি কোনো বিপদ পড়লে উনি আমাকে হেল্প করবে, স্টুডেন্ট তো আমাকে হেল্প করতে পারবে না, সেক্ষেত্রে উনি দোষ করলেও আমাকে ওনাকে নির্দোষ বলতে হবে, আর দোষ না করলেও নির্দোষ বলতে হবে, ঠিক আছে। এখন এই যে অলিখিত একটা সেট আমাদের মাঝে একটা অলিখিত একটা ডিল হচ্ছে, এইটার ফলে আমি তোমাকে নির্দোষ বলছি না, তাকে আমি নির্দোষ বলছি, এটাকেই বলা হচ্ছে বায়াস বা বায়াসনেস। ইনএবিলিটি অফ লিনিয়ার রিগ্রেশন ক্যাপচার দ্য ট্রু রিলেশনশিপ। অ্যাকচুয়ালি ঘটনাটা কি হয়েছে সেটা আমি ক্যাপচার করছি না, ইচ্ছা থাকা সত্ত্বেও করছি না, অথবা ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম আমরা এই যে একটু খাওয়া দাওয়া করতেছিলাম তো নিচে, এখন আমরা এই যে একটু ঢোকার জন্য আবেদন করতেছিলাম। আচ্ছা ঠিক আছে, এখন দেখো যেটা বলছিলাম যে হয় আমি আমার চাকরি যাওয়ার ভয়ে আমি তার বিরুদ্ধে কিছু বলছি না, তোমাকে দোষী বলে দিচ্ছি আমার অনিচ্ছা সত্ত্বেও, অথবা আমি ইচ্ছা করেই তাকে দোষী না বলে তোমাকে দোষী বলছি, ঠিক আছে। কি সমস্যা এদের? খালিদ মাইক অফ কর। আচ্ছা দেখো, এখন এইখানে ফিগারে বায়াসনেসটা দেখাচ্ছে যে ধরো আমি কিছু দোষ ফ্যাকাল্টিকে দিছি, আর তোমাকে হচ্ছে অল্প দোষ দিছি, ওনাকে আমি অল্প দোষ দিছি, হ্যাঁ, সেক্ষেত্রে দেখা গেল তোমাকে একটু দোষ কম দিচ্ছি, আমার বায়াসটা একটু কম হলো, নাকি আমি তার দিকে একটু কম বায়াস, দুজনের ক্ষেত্রে আমি একটু ইকুয়াল জাস্টিফাই করার চেষ্টা করছি। এইখানে দেখো ইরারটা কিন্তু কম হচ্ছে, আমার কার্ভের কাছাকাছি ডিসিশন গুলো আছে বা পয়েন্ট গুলো আছে, সেক্ষেত্রে এখানে কিন্তু ইরারটা কম, তাহলে আমি এখানে বলতে পারি লো বায়াস ইরার, ঠিক আছে। আর দেখো আমি তোমার কথা শুনলাম না, আমি শুধু ওনার কথা শুনলাম, শুনে বললাম যে না না স্যার আপনার তো কোনো দোষ নাই, দোষ তো সবের, ঠিক আছে। সেক্ষেত্রে আমার ডিসিশন বা পয়েন্ট গুলা কিন্তু এই যে এখান থেকে মানে অ্যালাইনমেন্ট জাস্টিফিকেশনের থেকে দূরে চলে যাচ্ছে, এটাকে আমি কি বলবো? হাই বায়াস ইরার বলবো, ঠিক আছে। বায়াসনেস জিনিসটা এরকম। আমার তো এই ডেফিনেশন বা ইংলিশ এত মনে থাকে না, বাংলায় জানি, এটাই তোমাদেরকে ব্যাখ্যা করলাম। যেটাই আসুক বাংলায় মনে রাখবা, দেখবে যে তুমি ইংলিশে সুন্দর করে বলতে পারছো। এখন দেখো এখানে একটা কার্ভ দেখাইছে, এই কার্ভটা আমার আহামরি ইম্পর্টেন্ট না, কিন্তু কার্ভের মধ্যে বলছে যে কমপ্লেক্সিটি কি হচ্ছে কমবে কখন? আমি যখন দুই পক্ষের ডিসকাশনটা অনেক সময় নিয়ে শুনবো, তখন আমি ভালো মতো ডিসিশন নিতে পারবো, কমপ্লেক্সিটি কমবে। বাট আমি ধরো কি তোমাকে নাই তুমি চুপ থাকো স্যার আপনি বলেন, সেক্ষেত্রে কি হবে? আমার বায়াসটা ইররটা বেশি হয়ে যাবে, ঠিক আছে। এই যে এখানে এই গ্রাফগুলো দিয়ে এটাই বোঝাইছে। এখন আসো ভ্যারিয়েন্স হলো তুমি কুইজ দিছো, কুইজ দেওয়ার পর তুমি এক্সপেক্ট করছো তুমি 14 বা 14.5 পাবা, বাট তুমি পরীক্ষার খাতায় পাইছো 2 বা 3, তোমার তো মেজাজ কম, এখন তুমি মার্কস বাড়াইতে পারতেছো না। এখন তোমার একটা ফ্রেন্ড এসে বলে এই তুই তো পড়াশোনা করিস না, পারিস না, ওই দিন তো কুইজের আগে ঘুরতে গেছিলি এর জন্য কম পাইছিস, তখন তুমি কম পেয়ে তোমার কি মাথা ঠিক নাই, এই যে ব্রেইনটা তোমার তখন সেন্সিটিভ, তখন ওকে একটা ঘুষি দিলা বা গালাগালি দিলা। অথবা ধরো আরেকটা ফ্রেন্ড এসে তোমাকে বললো কি এই মহিলা তো খাটাস ম্যাম, এই জন্য মার্কস দেয়নি, এই যে সে খাটাস ওয়ার্ডটা বললো, এটাতে কি হলো? তোমার ব্রেইনে এই যে স্মল চেঞ্জ, ওর একটা ছোট্ট অপিনিয়নে তোমার মোর সেন্সিটিভ ব্রেইনে কি হলো? অনেক চেঞ্জ আসলো, ঠিক আছে। তুমি তখন বললা কি আসলেই তো ম্যাম খারাপ, এই জন্য মার্কস দেয়নি, আমি তো ভালো লিখছি, আমার সাথে শত্রুতা আছে, পছন্দ করে না। তো এই যে এখানে এটা বলছে যে স্মল চেঞ্জে আমার মোর সেন্সিটিভ ইসে যে ডাটা পয়েন্ট যে চেঞ্জ হচ্ছে, এই ফিনোমিননটাকে বলা হচ্ছে ভ্যারিয়েন্স এরর, ঠিক আছে। এটাই বলতেছে যে স্ট্রেট লাইন যদি থাকে, এই যে তোমার যখন ধরো ভালো মার্কস পাইছো, সেক্ষেত্রে তোমাকে যে যাই বলো তোমার ভালো লাগবে, আর তুমি ধরো
আগে পাইছিলা 10, এবার পাইছো 12, মানে ইনক্রিজ হয়েছে, তোমার প্রমোশন হয়েছে, সেক্ষেত্রেও তোমার অন্যের কথা ভালো লাগবে। কিন্তু তোমার যদি কি হয়, এক্সপেক্ট করছিলা ভালো বাট তুমি কম পাচ্ছ, এটা হচ্ছে সেটা হচ্ছে, সেক্ষেত্রে তোমার সেন্সিটিভ মাইন্ডে কোনো কিছু ভালো লাগবে না। এই জিনিসগুলা পড়াতে চাইছিলাম কিন্তু আমাদের লাগবে না, তাই আর পড়াচ্ছি না। এখন আসো উইক 7, এটা হলো পরীক্ষার জন্য খুবই 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 ইম্পর্টেন্ট। এখান থেকে একটা কোশ্চেন আসবে, আরেকটা মানে 10 মার্ক এখান থেকে তুমি পাবা, আর 10 মার্ক হলো এর সাথে রিলেটেড থাকবে, মানে ডিরেক্টলি 10 মার্ক পাবা আর ইনডিরেক্টলি এর সাথে 10 মার্ক রিলেটেড থাকবে। সো এই স্লাইডের টপিকগুলো আমাদেরকে ভালো করে পড়তে হবে এবং কোশ্চেনগুলো থাকবে থিওরিটিক্যাল। তো যাই কোশ্চেন সামনে বলবো, এখন দেখো এই স্লাইডগুলো থেকে আমি যে হলুদ মার্ক করছি এই পয়েন্টগুলো তোমাদের ভালো করে পড়তে হবে, ঠিক আছে? হলুদ মার্কগুলো পড়তে হবে। ডাটা ট্রান্সফরমেশন, ট্রান্সফরমেশনটা ম্যাম ওই যে এখনো কয়েকজন ঢুকতে পারছে না ম্যাম। একজন মাত্র। যাই হোক, ডাটা ট্রান্সফরমেশন, ডাটা ট্রান্সফরমেশনটা কেমন হতে পারে? যেমন তোমার খাতা আমি কুইজ দেখছি, হাতে ওখানে মার্কস বসাইছি 10 বা 12। তো আমার তো এই হাতে 10 বা 12 তো আর হেডের কাছে যাবে না, বা গ্রেডিং এ এই 10 বা 12 যাবে না। আমাকে কি করতে হবে? বিএলসি তে যেতে হবে, বিএলসি তে গিয়ে মার্কস এন্ট্রি দিতে হবে। মার্কস এন্ট্রি দেওয়ার পর ওই মার্কসটা আমাকে কি করতে হবে? সাবমিট করতে হবে। করার পর ওই মার্কসটা সাবমিট হয়ে একা একা কি হবে? গ্রেডটা সেট হবে। আমাকে আর গ্রেড করতে হবে না, ঠিক আছে? গ্রেডিংটা আমাকে করতে হবে না, আমি শুধু মার্কসটা সাবমিট করবো। তাহলে দেখো, র মার্কস আমি খাতায় লিখছিলাম, সেটা ট্রান্সফর্ম হয়ে কোথায় গেল? বিএলসি তে গেল, বিএলসি তে এন্ট্রিতে যাচ্ছে, এন্ট্রি থেকে আবার কি হলো? সাবমিশনে যাচ্ছে। তাহলে এই যে একটা স্টেপ, এগুলোকে বলা হচ্ছে ট্রান্সফরমেশন, ঠিক আছে? এগুলোকে বলা হচ্ছে ট্রান্সফরমেশন। তো এখানে একটা এক্সাম্পল দিছে যে একজন মানুষ 0 থেকে 100 বছর বাঁচে, 100 পর্যন্ত রাখছে। এরপর কি হচ্ছে? তার মান্থলি ইনকাম ধরো 25 থেকে 60 বছর পর্যন্ত তার ইনকামটা ওরা কি করতে চাচ্ছে? ক্যাপচার করতে চাচ্ছে। তো প্রথমে সে কি করছে? হাজারে দিছে। ধরো কারো ইনকাম হচ্ছে, আমার ধরো 30 বছর বয়সে ইনকাম 2.5 লাখ। তো আমি 2.5 লাখ না বলে আমি বলতেছি যে আমার কাছে একজন জিজ্ঞেস করবে, তাকে আমি বলতেছি 250,000। শুনতে জিনিসটা ওর, আবার সে দেখা যাচ্ছে বুঝবেও কিনা ঠিক নেই। তো সেক্ষেত্রে আমি কি করতে পারি? 2.5 লাখ বলে তার বুঝতে সুবিধা হবে। বা ধরো 60 বছর বয়সে আমার ইনকাম কত? ধরো 10,000 ইনকাম 60 বছর বয়সে। সেক্ষেত্রে আমি যদি একজনকে বলি যে আমার ইনকাম এখন 0.1 লাখ, 0.1 লাখ, সেটাও কিন্তু শুনতে ভালো লাগবে না, প্রসেস করতেও আসলে ইয়ে লাগবে। তো সেক্ষেত্রে আমাকে বুঝতে হবে যে আমার এইখানে কোন ফরম্যাটটা সুইটেবল, সেই ফরম্যাটগুলো আমাকে ইউজ করতে হবে। কোন ফরম্যাটটা আমার ইউজফুল, সেই ফরম্যাটটা আমাকে প্রয়োজন অনুসারে ইউজ করতে হবে। এখানে এগুলাই লেখা আছে। আর এখানে দেখো বলছে স্কেলিং পারফরম্যান্সটা ইনক্রিজ করে। আচ্ছা, স্কেলিং কি জিনিস? তুমি যখন খাতায় লেখো, পরীক্ষা হলে মার্জিন টানো, কেন টানো? কারণ তোমার ধারণা যে পরীক্ষা হলে মার্জিন টানলে আমার লেখাটা সুন্দর হবে, অর্গানাইজড হবে, দেখতে সুন্দর লাগবে, ম্যাম মনে হয় ভালো মার্কস দিবে, হাতের লেখাও সুন্দর হবে। এই যে স্কেলিংটা, পারফরমেন্স তুমি বাড়াইতে চাও, বা স্কেলিং এ আরো অনেক উদাহরণ, হতে পারে। স্কেলিং এর উদাহরণ কি হতে পারে? একটু আগে তো বললাম আমাকে। ও আচ্ছা, মনে পড়ছে। এই যে সেদিন আমরা মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন করলাম, ওইখানে কিন্তু ইনপুটে যে ভ্যালুগুলো দেওয়া ছিল ওটা আমি ম্যাট্রিক্সে কি করছিলাম? 4x4 ম্যাট্রিক্স নিয়েছিলাম। ওয়াই তেও কিন্তু সেম 4x4 ম্যাট্রিক্স নিয়েছিলাম। এখন 4x1 ম্যাট্রিক্স নিয়েছিলাম। তো ওই 4x4 বা 4x1 নিয়ে যদি আমি ক্যালকুলেশন করি, আমার কিন্তু অনেক প্রবলেম ফেস করতে হবে, টাইমও বেশি লাগবে, কমপ্লেক্সও হয়ে যাবে, তাই না? হ্যান্ডেল করতে আমার একটু কষ্ট হবে। তো সেক্ষেত্রে আমি কি করছি? ম্যাথটাকে সলভ করে একটা ইকুয়েশন আনছিলাম, লাস্ট ইকুয়েশন y ইকুয়াল টু বিটা 0 প্লাস বিটা 1 ইনটু x প্লাস 1 ইনটু x1 প্লাস বিটা 2 ইনটু x2, তাই না? এরকম একটা ফর্মে আনছিলাম। কেন আনছিলাম? যে আমি যদি একটা লিনিয়ার ইকুয়েশন নিয়ে আসি, সেক্ষেত্রে প্রবলেমটা সলভ করা আমার জন্য ইজি, বা ওটাকে হ্যান্ডেল করাও আমার জন্য ইজি, ঠিক আছে? তো আমি যে ডাইমেনশন গুলাকে কমালাম বা বাড়ালাম, এগুলোকে বলা হচ্ছে স্কেলিং। স্কেলিং বিভিন্নভাবে হতে পারে। এখন ডাটা ট্রান্সফরমেশনকে অনেক সময় ফিচার ইঞ্জিনিয়ারিংও বলা হয়। ফিচার ইঞ্জিনিয়ারিং ও ডাটা ট্রান্সফরমেশনকে অনেক সময় বলা হচ্ছে। তো এখন আসি, এর মধ্যে আবার টেকনিক কি আছে? লেভেল এনকোডিং। পরীক্ষায় কোশ্চেনটা এরকম থাকবে। এখন দেখো, লেভেল এনকোডিং এর কোশ্চেনটা কেমন থাকবে? যে তোমাকে একটা সিনারিও দিবে, দিয়ে বলবে কি এই সিনারিওতে তুমি ডাটা ট্রান্সফরমেশনের কোন টেকনিকটা ইউজ করবে, এটা একটা কোশ্চেন। বি নাম্বার কোশ্চেনে থাকবে যে এই টেকনিকটা তুমি কেন, হোয়াই, কেন এই টেকনিকটা তুমি চুজ করলে, হোয়াই ইউ চুজ।
আচ্ছা, এটা থাকবে, কারণ তোমাকে বলতে হবে। তারপর বলছে 3 নম্বরে থাকবে হচ্ছে যে তুমি এই টেকনিকটা যে ইউজ করছো, জাস্টিফাই ইওর আনসার। 4 নম্বরে বলবে যে তোমার এই টেকনিক ইউজ করার জন্য প্রোস এবং কনস কি, মানে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ কি, এটা তোমার কাছে জানতে চাই। তো এটা তোমার এই কোড লাগবে না বা নিজের এক্সাম্পলও লাগবে না, তোমার এই মেইন কথাগুলো লাগবে যে ও আসলে কি করে, কিভাবে করে, কেন করে, এবং এর অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ কি, এটা ইউজ করার সুবিধা কি। তো লেভেল এনকোডিং কি বলছে, মেথড অফ প্রি প্রসেসিং ক্যাটেগরিক্যাল ডাটা। তোমার কাছে যদি জিজ্ঞেস করি তোমার জেন্ডার কি, তুমি বলবা মেল, আরেকজন বলবে ফিমেল। মেল ফিমেলের মাঝে কিন্তু আর কিছু নাই, বা আরেকজন যদি ইয়ে হয় সে বলবে ট্রান্স। এদের মাঝখানে কিন্তু কিছু নাই, মানে এক্সপ্লেন করার মতো কিছু নাই। তো এগুলো হচ্ছে ক্যাটেগরিক্যাল ডাটা না ইউনিক ডাটা। তো তুমি মেল ওয়ার্ডের চারটা ওয়ার্ড, চারটা ক্যারেক্টার আছে, ফিমেলের 6টা ক্যারেক্টার আছে, তুমি চাচ্ছ যে তুমি 4টা ক্যারেক্টার ইউজ না করে 1 দিয়ে রিপ্রেজেন্ট করবা। এই যে দেখো এখানে 1 দিয়ে রিপ্রেজেন্ট করবা, 1 দিয়ে তুমি রিপ্রেজেন্ট করতে চাও, সেক্ষেত্রে তুমি কি করবা, 1 দিয়ে আমাকে বলে দিবা যে হ্যাঁ লেট আমি মেলকে 1 দিয়ে রিপ্রেজেন্ট করতে চাচ্ছি আর ফিমেলকে 2 দিয়ে রিপ্রেজেন্ট করতে চাচ্ছি। সেক্ষেত্রে তুমি কর্ডিয়ালি ইনভাইটেড, এবং এখানে একটা ওয়ার্ড বলে দেওয়া আছে সেটা হচ্ছে ইউনিক, ইউনিক ভ্যালু, ঠিক আছে, ইউনিক। এই 1 2 কিন্তু ভেরিয়েবল হবে না। 1 দিয়ে তুমি মেল এবং ফিমেল দুইটাই বোঝাতে পারবে না, শুধুমাত্র মেল বোঝাইতে হবে, কোড লাগবে না। এখন আসলে ম্যাপিং ফাংশন। ম্যাপিং ফাংশনটা এই লেভেল ইনকোডিং এ ইউজ করা হয়। সো ম্যাপিং ফাংশনটা কি করে, নিউমেরিক্যাল ভ্যালুকে ক্যাটেগরিক্যালে চেঞ্জ করে অথবা ক্যাটেগরিক্যালকে নিউমেরিক্যালে চেঞ্জ করে। ক্যাটেগরিক্যাল নিউমেরিক্যাল তো আমরা জানলাম। এখন ধরো তোমাকে একটা তোমাকে আমাকে ধরো কেউ, আমার বাবা মামা আমার কাছে জিজ্ঞেস করছে যে আচ্ছা তুই তো চাকরি করতেছিস, তোর বেতন কত, আমি তাকে এক্স্যাক্টলি বলবো যে 50,000 বা 60,000। কিন্তু আমার ধরো একটা মোটামুটি একটা পরিচিত ফ্রেন্ড বা মানে অল্প পরিচিত, সে আমাকে যদি জিজ্ঞেস করে তুমি তো চাকরি করতেছো, তোমার স্যালারি কেমন আসে, তাকে আমি বলবো কি 40 থেকে 50 বা 50 থেকে 60, এরকম একটা রেঞ্জ বলবো, অ্যাকচুয়াল মান বলবো না। এই যে রেঞ্জটা, এটাকে বলা হয় কন্টিনিউয়াস ভ্যালু। সেই ক্ষেত্রে এই ম্যাপিং ফাংশন বা লেভেল এনকোডার কেউই কাজ করবে না, ঠিক আছে। এখন আসো আরেকটা টেকনিক, অন হট এনকোডার। এটা কি জিনিস, এটা হলো তোমার কি করবে, কনভার্ট করবে আমার যে ডাটাগুলো আছে সেগুলোকে, এই যে মেল বা ফিমেল তুমি বললা, মেল গুলাকে আমি আলাদা ক্যাটাগরি কলামে ডিভাইড করবো আর ফিমেল গুলাকে আলাদা কলামে ডিভাইড করবো, ঠিক আছে। এর কারণ কি, আমি ধরো একটু ফিমেলদের নিয়ে একটা কম্পিটিশন করতে চাই বা কিছু একটা করতে চাই, সেক্ষেত্রে আমি ফিমেলের সবাইকে কল করবো, তোমরা এই বিষয়টা জানতে পারছো না বা তোমাদেরকে আমি ডিস্টার্ব করছি না, ঠিক আছে। এটাই হলো এখানকার আসল কথা। তো এইখানে কি করে, অন হট ইনকোডার ফাংশন ইউজ করা হয়। এখন দেখো নর্মালাইজেশন, এটা লাগবে। প্রেজেন্টেশন দাও তখন তুমি নার্ভাস হয়ে যাও, আমি সামনে যদি ইভ্যালুয়েট করার জন্য থাকি আমি বলি কি তুমি তোমার মতো বলো, ইংলিশে না পারলে বাংলায় বলো, উপরে দাঁড়ায় যদি না বলতে পারো তাহলে তুমি নিচে দাঁড়ায় বলো, সমস্যা নেই। এই যে আমি তোমাকে নর্মালে নিয়ে আসতেছি, এটা হচ্ছে ডাটা প্রিপ্রসেসিং করা হচ্ছে। তো এটা এরা কি করে, এরাও কিন্তু ডাটা ট্রান্সফর্ম করে, কিসে থেকে, সোর্স ডাটা থেকে একটা অন্য ফরম্যাটে নিয়ে যায়, আর কিছু না। ওই যে আমি যে ম্যাথটা কি করছিলাম, 4x4 ম্যাট্রিক্স এবং 4x1 ম্যাট্রিক্স থেকে আমি কি করলাম, একটা লিনিয়ার ইকুয়েশনে নিয়ে আসলাম। এটাই হলো সোর্স থেকে অ্যানাদার ফরম্যাটে কনভার্ট করা। এবং কেন আমি কনভার্ট করি, যাতে আমি এই জিনিসটা দিয়ে ইফেক্টিভলি কাজ করতে পারি, ঠিক আছে। এখন নর্মালাইজেশনের মেইন উদ্দেশ্য কি, আমার যে ডুপ্লিকেট ডাটা আছে, সেদিন যেরকম অ্যাটেন্ডেন্স দেওয়ার পর দেখি আমি 34 জন, বাট বসে আছে 33 জন। তো আমার তো একটা সমস্যা হলো, আমি গুনতে গুনতে দেখি যে একটা আইডি 2বার আসছে। তো এই যে 2বার আসার পরে আমি কিন্তু একটা প্রবলেমে পড়ছি। আমার কি করতে হবে, নর্মালাইজেশনের মেইন উদ্দেশ্য থাকবে ডুপ্লিকেট ডাটাকে এক্সিকিউট করা, টোটালি বাদ দিয়ে দেওয়া। এখন কিছু কিছু ক্ষেত্রে টোটালি বাদ দেওয়া সম্ভব হয় না, সেক্ষেত্রে আমার কি করতে হবে, মিনিমাইজ করতে হবে, ঠিক আছে। এখন আসো নর্মালাইজেশন টেকনিক, 5টা টেকনিক লাগবে, পরীক্ষায় আসবে। তো নাম ধরে বলবে না যে স্ট্যান্ডার্ড স্কেলার তুমি ব্যাখ্যা করো, তোমাকে বলবে যে কোনটা চুজ করবা সেটা তোমাকে ব্যাখ্যা করতে হবে, ঠিক আছে। তো কোশ্চেন টাইপটা আমি কালকে হ্যাঁ, এখন এমনি এইগুলার একটা ফাইল দিয়ে দিব, আর কালকে তোমাদেরকে এই কোশ্চেন টাইপগুলা আমি ফাইলে দিয়ে দেবো। হ্যাঁ, কেমন কোশ্চেন আসবে ওটা ওখানে দেখলে বুঝতে পারবে। এখন আসো স্ট্যান্ডার্ড ইররে, এখানে থিওরি থাকার কথা বাট থিওরি এখানে নাই। সেক্ষেত্রে তুমি কি করবা, এই ইকুয়েশনটা তোমার লাগবে, মার্ক করা, শুধু ইকুয়েশনটা মনে রাখবা, ঠিক আছে। এখন আসো থিওরি বলে এই ইকুয়েশনটা তুমি লিখে দিবা। এখন আসো ম্যাক্স মিনে কিন্তু এখানে ইকুয়েশন নাই, সেক্ষেত্রে তোমার বুঝতেই পারছো ম্যাক্স এবং মিনিমাম ভ্যালুটা নিয়ে তোমাকে কাজ করতে হবে। এখন আসো এই যে ইকুয়েশনটা এখানে না মার্ক করা যাচ্ছে না, এই ইকুয়েশনটা তোমাদের লাগবে, ঠিক আছে, শুধুমাত্র ইকুয়েশনটা লাগবে, আর কিছু লাগবে না। এরপর আসো রোবাস্ট স্কেলার। ও কি বলছে, ও তোমার স্ট্যান্ডার্ড যেটা আছে, স্ট্যান্ডার্ড যে স্কেলিং আছে ওইটার সাথে এইটার কাজকর্ম প্রায় সেম, সিমিলার। ডিফারেন্সটা কোথায়, ডিফারেন্স শুধু এক জায়গায়, সেটা হলো র ডাটাকে ও কিভাবে আসলে ইয়ে করে। ধরো এই যে তুমি যারা লেটে আসে ওদেরকে আমি কি করছি, আজকে একটু বাইরে, কালকে অবশ্য একটু বাইরে দাঁড় করে রাখছিলাম। অন্য টিচার আছে দেখা যায় ওদেরকে ঢুকতেই দেয় না, বাইরেই পাঠায় দেয়, অ্যাটেন্ডেন্স তো পাই না এবং ঢুকতেও দেয় না।
তো জিনিসটা হলো আমি র ডাটাকে কিভাবে হ্যান্ডেল করবো সেটা আমার বিষয়। আমি যেভাবে হ্যান্ডেল করতেছি সেটা দেখে ডিসিশন নিতে হবে যে আমার স্ট্যান্ডার্ড স্কেলিং এ যাবে নাকি রোবাস্ট স্কেলিং এ যাবে। ঠিক আছে, এখানেও সেম, শুধু এই ইকুয়েশনটা লাগবে, আর কিছু লাগবে না। এখানে ইকুয়েশন আছে একটা, হ্যাঁ এই যে পেছনে ইকুয়েশনটা আছে। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আমার ফোনে চার্জ আছে মনে হয়, এটা কি লোয়ার কেন, 5% চার্জ আছে, কখন যেন অফ হয়ে যাবে, তাড়াতাড়ি শেষ করে দিই। এখন দেখো এখানেও কিন্তু লেখার কথা, লেখাটা নেই, আর এই আমি এখানেও কিছু নাই, মার্ক করা জিনিসগুলো ওখান থেকে পড়বা। আর এই যে ডকুমেন্টটা আমি রেডি করতেছি দেখাইছি, কিন্তু এটা আমি আজকে রাতে তোমাদেরকে দিয়ে দিব, ঠিক আছে? বুঝতে পারছো? এই ডকুমেন্টটা আমি আমার মতো করে থিওরি দিয়ে তৈরি করছি, আর আরেকটু কাজ বাকি আছে, অল্প একটু কাজ বাকি আছে, একটা কোশ্চেন এখানে অ্যাড করতে বাকি আছে। এটা আমি আজকে রাতে তোমাদেরকে দিয়ে দিব, এবং আপাতত আর কোনো কাজ নেই, ওই টপিকটা শেষ করে ফেলছি, বুঝছো? এখন তোমরা চ্যাট বক্স অ্যাটেন্ডেন্সটা দ্রুত দিয়ে দাও, ফোন অফ হয়ে যাবে। সহ আমি কালকে রাতের মধ্যে সাবমিট দিয়ে দেবো, তোমাদেরকে জানিয়ে দেবো কি কাজ করে, কেন কাজ করে, কিভাবে কাজ করে, 3টা পয়েন্ট, এবং অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, 5টা জিনিসই লাগবে। পরীক্ষায় তোমাকে বলেই তো দিলাম, কোশ্চেন ওই টাইপের আসবে, তুমি কোন টেকনিকটা ইউজ করবা, কেন ইউজ করবা, জাস্টিফাই ইওর আনসার। জাস্টিফাই ইওর আনসার মানে কেন তুমি এই টেকনিকটা ইউজ করবা, অন্যগুলো কেন ইউজ করছো না। আরো এরকম সুন্দর করে লিখে দেওয়া আছে যে প্রোস এন্ড কনস, এরকম লিখে দেওয়া আছে, ঠিক আছে? স্পেসিফিক্যালি লিখে দেওয়া আছে। এই কোশ্চেনের 4টা কোশ্চেন আনসার করলে মনে হয় 8 মার্ক। আচ্ছা, অ্যাটেন্ডেন্স দেওয়া কি শেষ হয়েছে? তাহলে কেটে দিই একটা। তারপর হলো ওই যে ট্রান্সফরমেশন বা নরমালাইজেশন, এখান থেকে একটা আসার কথা, আরেকটা যেন কোথা থেকে দিতে জানি না, আমাকে যে পার্ট দিছিল আমি তো সেগুলো করে দিলাম, বাকিটা কি করছে জানি না। তবে লাস্ট ডিসকাশন অনুযায়ী এইগুলা ইম্পর্টেন্ট টপিক। আরেকটা অ্যালগরিদম অবশ্য করাতে বলছিল, কিন্তু ম্যামকে অনেক হাতে পায়ে ধরে বলছি যে ম্যাম এখন তো সময় নেই, অনেকগুলো বাকি আছে, এটা বাদ দিয়ে দেন। তারপর বলছে ঠিক আছে তাহলে বাদ, নাহলে আরেকটা অ্যালগরিদম শেখাতে হতো। ঠিক আছে, তাহলে আর তো মনে হয় কেউ দিবে না। ভালো থাকো।